স্যামসাং এর লাখ টাকার ফ্ল্যাগশিপ ফোনগুলো ইউজ করার স্বপ্ন সবারই থাকে। যখন নতুন অবস্থায় মার্কেটে আসে সেটার দাম 1.5 লাখ টাকারও বেশি থাকে, বাট সেটা বছর 2 বছর যেতে না যেতেই দাম কমতে কমতে কিন্তু 50-60 হাজার টাকায় চলে আসে এবং যখন 3-4 বছর পুরাতন হয়ে যায় তখন সেইটার দাম কমে কিন্তু 30,000 টাকা বাজেটের মধ্যে চলে আসে। এবং সেরকমই একটা স্বপ্নের ফোন বলতে পারেন সবার এই S22। এই S22টা একটা সময় যখন নতুন অবস্থায় বের হয়েছে তখন আমার মনে ছিল যে আমি যদি আমার প্রাইমারি ডিভাইস হিসেবে ইউজ করতে পারতাম অনেক বেশি ভালো লাগতো। বাট আমি লাস্ট 3 মাসেরও বেশি সময় ধরে এই S22টাকে আমি আমার প্রাইমারি ডিভাইস হিসেবে ইউজ করতেছি, যার কারণে এই মুহূর্তে যারা S22 ইউজড মার্কেট থেকে কেনার কথা চিন্তা করছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এই সময় যদি আপনি S22টা কিনে ফেলেন না জেনে বুঝে তাহলে কিন্তু আপনি একটা ভুল করবেন। দেখা যাবে যে আপনার কষ্টের জমানো টাকা দিয়ে যখন আপনি আপনার স্বপ্নের এই S22টা কিনবেন তার কিছুদিন পরে সেটার মধ্যে গ্রিন লাইন পড়বে, পিঙ্ক লাইন পড়বে, ল্যাগ করবে, হ্যাং করবে, ক্যামেরার যে কি অবস্থা সেটা নিয়ে একটু পরেই কথা বলবো। কিন্তু যারা অলরেডি ডিসাইড করেই ফেলেছেন যে একটা S22 ইউজড মার্কেট থেকে আপনি কিনবেন, অথবা এই ভিডিও দেখার পরে আপনি ডিসিশন নেবেন যে আসলে একটা S22 আপনার কেনা উচিত কিনা, যদি আপনি চিন্তা করেন যে আসলে আপনার জন্য একটা S22 পারফেক্ট, তাহলে হয়তোবা আমার হাতের যে S22টা রয়েছে সেটা আপনার কাছে চলে যেতে পারে। তার মানে বুঝতেই পারতেছেন কি বলছি। লাস্ট 3 মাস ধরে যেহেতু এই ফোনটাকে ইউজ করতেছি এবং 16ই ডিসেম্বর পরে গিয়ে ফোনের প্রাইস বেড়ে যাবে, যার কারণে ভাবলাম এই ফোনটাকে সেল করে আমি একটু বেটার কিছুতে যাই, মানে S25 অথবা S24 এমন কিছু নেওয়া যায় কিনা সেটাই চিন্তা করছিলাম। যার কারণে ভাবলাম যে এই S22টা আমাদেরই দর্শক মানে আমাদের ভিউয়ার যারা আছেন তাদের কাছে কি সেল করা যায় কিনা। আপনাদের মাঝে যদি এমন কেউ থাকেন যে এই S22টা এই ভিডিও দেখার পরে আপনি কিনবেন তাহলে চাইলে আমাদের কাছ থেকে কিনতে পারেন। শুধুমাত্র আমার হাতে যেই একটা ফোন রয়েছে সেই শুধুমাত্র একটা ফোনই কিনতে পারবেন, তাছাড়া এর বাইরে কোনো ফোন কিন্তু আমাদের কাছে নাই। তো আমার হাতে যেটা রয়েছে এটা হচ্ছে 8 256 GB ভেরিয়েন্ট এবং হোয়াইট কালারের। এটাতে কোনো অবস্থাতে স্ক্র্যাচ টেস্ট কোনো কিছুই নেই, একদমই ফ্রেশ কন্ডিশনের আছে। বাই দ্য ওয়ে আপনি যদি প্রাইস জানতে চান তাহলে ডেসক্রিপশন বক্স চেক করেন, আমি যেই প্রাইসটা ডেসক্রিপশনে লিখে দিব শুধুমাত্র সেই প্রাইস যদি আপনার কাছে মনে হয় যে এইটা মানে এই দাম ঠিকঠাক রয়েছে তাহলেই শুধুমাত্র আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন। আদারওয়াইজ আপনি যদি চিন্তা করেন যে ভাই 500 টাকা 1000 টাকা কম দিব, প্লিজ আপনি আমাদেরকে নক করবেন না। আমি মার্কেটে একটু গাটাগাটি করে তারপরেই বেস্ট প্রাইসটাই কিন্তু ডেসক্রিপশন বক্সে অ্যাড করেছি, যার কারণে প্রাইস নিয়ে অ্যাটলিস্ট প্লিজ কেউ মানে নেগোসিয়েশন করতে যাবেন না। যাই হোক চলুন আমরা এটা ডিজাইন দিয়ে শুরু করি। স্যামসাং কিন্তু এই ডিজাইনটা মানে এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু হচ্ছে S22 পর্যন্তই তারা ক্যারি করে, দেন S23তে গিয়ে যে ডিজাইনটা করে সেই ডিজাইনটা কিন্তু এখন পর্যন্ত S25 যেই বেস ভেরিয়েন্টের ফোনটা রয়েছে সেটা পর্যন্ত রেখেছে এবং পরবর্তী বছরে হয়তো এরকম ফোনের ডিজাইনটাই রাখবে। তো সেই জায়গায় যদি আপনার কাছে এটার ডিজাইন ভালো লাগে তাহলে তো কথাই নাই কোনো, কিন্তু এটার বিল কোয়ালিটি নিয়ে আপনার কমপ্লেন করার কোনো সুযোগ নাই। যখন আপনি এটা হাতে নেবেন এখনও আপনি ফিল করতে পারবেন যে আপনি লাখ টাকার সেই যে ফোনটা ছিল সেই ফোনটাই হাতে নিয়েছেন। কোনো অবস্থাতেই মনে হবে না যে এটা যেহেতু 3-4 বছর পুরাতন একটা ফোন এটার মানে বিল কোয়ালিটি খারাপ অথবা কোনো জায়গা দিয়ে এটা আটা খুলে গেছে কিংবা বের হয়ে গেছে, এই ধরনের প্রবলেম কিন্তু স্যামসাংয়ের ডিভাইসগুলোতে আমরা এর আগে দেখেছি। S21 এর বেলায় আমরা দেখতাম যে ব্যাকশিল খুলে যেত, এই ধরনের প্রবলেম কিন্তু আমরা অনেকেই ফেস করেছি, বাট এটার মধ্যে সেই ধরনের কোনো প্রবলেম কিন্তু ফেস করতে হবে না। এই S22 এর ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইডে কিন্তু কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস এর প্রোটেকশন রয়েছে এবং এর যে ফ্রেমটা সেটা কিন্তু অ্যালুমিনিয়ামের ফ্রেম, যার কারণে হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার চান্স কিন্তু অনেকটাই কম। বাট গ্লাস যতই শক্তপোক্ত হোক না কেন সেটা হাত থেকে পড়লে ভেঙে যাবে একদমই নর্মাল, যার কারণে অবশ্যই এটার পিছনে একটা ব্যাক কভার আপনাকে অবশ্যই ইউজ করতে হবে আর সামনের দিকে চাইলে একটা প্রোটেক্টর লাগিয়ে নিতে পারেন। বাট এই ধরনের S সিরিজের যে ফোনগুলো রয়েছে সেগুলোতে আলট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকার কারণে নর্মাল যে প্রোটেক্টরগুলো মার্কেটে পাওয়া যায় সেগুলো লাগাইলে দেখা যায় যে ফিঙ্গারপ্রিন্ট ঠিকঠাক কাজ করে না, মানে কাজ করতে অনেক বেশি ডিলে করে। আমি যেরকম একটা প্রোটেক্টর লাগাইছিলাম সেটা দিয়ে ঠিকঠাকভাবে কাজ করতে চায় না, প্রচুর পরিমাণে ডিলে করে। তো যখন আপনি প্রোটেক্টরটা তুলে ফেলুন তখন কিন্তু এটা একদম ফ্লুয়েন্টলি কাজ করে, কোনো অবস্থাতেই প্রবলেম আপনি ফেস করবেন না। যার কারণে আমি রিকমেন্ড করবো যে চাইলে আপনি একটা পলি ইউজ করতে পারবেন অথবা চাইলে আপনি এক্সপেন্সিভ একটু ভালো দেখে একটা গ্লাস লাগিয়ে ট্রাই করতে পারেন যে আসলে সেটা পারফেক্টলি কাজ করে কিনা। যদি কাজ না করে তাহলে আপনাকে অবশ্যই একটা পলি ইউজ করতে হবে, যদি কিনা আপনি একদমই একুরেটলি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাকে বারবার কাজ করাতে চান। বাই দ্য ওয়ে আপনাদেরকে আরেকটা ব্যাপারে একটু জানিয়ে রাখি যে এই S22টা কিন্তু দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায়, একটা হচ্ছে স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট, একটা হচ্ছে এক্সিনোস ভেরিয়েন্ট। আপনি যদি স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট নিতে চান তাহলে আমার হাতে যেটা রয়েছে এটা কিন্তু স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট, আর আপনারা সবাই জানেন যে এক্সিনোস থেকে কিন্তু স্ন্যাপড্রাগনটা অনেকটাই বেটার। এটার মধ্যে স্ন্যাপড্রাগন 8 Gen 1 যে এসওসিটা রয়েছে সেটা ইউজ করা হয়েছে এবং এটার পারফরমেন্সের কথা যদি বলি তাহলে এখনও এটা 2025 সালের লাস্ট সময় এসে যে জায়গায় কিছুদিন পরেই S26 সিরিজ চলে আসবে সেই জায়গায় এসেও এটার পারফরমেন্স এখনও অনেক ভালো ছিল এবং তাদের যে লেটেস্ট সফটওয়্যার রয়েছে মানে অ্যান্ড্রয়েড 16 উপরে হচ্ছে One UI 8 এর আপডেট সেটা পর্যন্ত আমি এটার মধ্যে দিয়ে রেখেছি এবং এখন পর্যন্ত এটা বাটার স্মুথলি চলতেছে। আমার এটা হচ্ছে 8GB র্যামের, তারপরেও কিন্তু অনেকগুলো অ্যাপ একই সাথে রান করতে পারতেছিলাম, যে কোনো ধরনের গেম কিন্তু এখনও স্মুথলি প্লে করা যায়। বাট এই ধরনের ছোট স্ক্রিনের যে ফোনগুলো রয়েছে সেগুলোতে গেমিংয়ের জন্য কখনোই রিকমেন্ডেড না এবং আমরা নিজেরাও রিকমেন্ড করি না। আর আপনারা যারা গেমার রয়েছেন তারাও ভালো করে জানেন যে এই ধরনের পিচি ফোনের ব্যাটারি ব্যাকআপ খারাপ হয়ে থাকে, যার কারণে গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু খুব বেশি একটা ভালো হয় না। কিন্তু যখন আপনি রেগুলার লাইফে ইউজ করবেন তখন এটা সফটওয়্যার নিয়ে আপনি কোনো অবস্থাতে প্যারা খাবেন না। আপনি যদি
যদি একটা অ্যান্ড্রয়েড ফোন চালাতে চান, আপনি আইফোনে যাবেন না, তাহলে শুধুমাত্র আপনাকে সফটওয়্যারের মাধ্যমে স্যাটিসফাইড করতে পারবে স্যামসাংই। যদিও কিনা স্যামসাংয়ের গ্রিন লাইনের কারণে অনেকে এটা থেকে দূরে সরে গেছে, তারপরেও যদি আপনি অ্যান্ড্রয়েডে বেটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স করতে চান তাহলে স্যামসাংয়ের বিকল্প কিছুই নেই। আর এটার মধ্যে স্যামসাংয়ের লেটেস্ট যে সফটওয়্যারটা রয়েছে সেটার আপডেটটাও কিন্তু দেওয়া রয়েছে। তো পরবর্তীতে যদি আপনি আমার কাছ থেকে নেওয়ার পরে চিন্তা করেন আপডেট দিবেন, সেটা নিয়ে আপনার প্যারা খেতে হবে না যে আপডেট দিলে গ্রিন লাইন পড়ে যাবে কিনা, এটা নিয়ে আর আপনাকে টেনশন করতে হবে না। যেহেতু গ্রিন লাইন নিয়ে কথা বলতেছি, চলুন কথা বলা যাক এটার ডিসপ্লে নিয়ে। কারণ এইটার মধ্যেও কিন্তু গ্রিন লাইনের যে রূপটা রয়েছে সেটা কিন্তু এটার মধ্যে রয়েছে। প্রচুর পরিমাণে গ্রিন লাইন কিন্তু এই S22 এর মধ্যে পড়ে। এটা জানার পরেও আমি নিজেই এটাকে পারচেস করি, কারণ হচ্ছে খুবই অল্প টাকায় আমি একটা ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লের এক্সপিরিয়েন্স করতে পারতেছি। তার পাশাপাশি আপনি দেখেন যে এই ডিসপ্লেটা মানে এরকম একটা কোয়ালিটিফুল ডিসপ্লে আপনি পাচ্ছেন মাত্র 30,000 টাকার নিচে। মানে ডিসপ্লে না, আপনি ফোনটাই পাচ্ছেন 30,000 টাকার নিচে, যেটা ডিসপ্লে চারপাশে চিন বেজেলটা অনেক বেশি ন্যারো, হাতে নিলে মনে হয় যে শুধুমাত্র একটা ডিসপ্লে আমি ধরে বসে আছি। এখানে 6.1 ইঞ্চির একটা ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লে থাকছে, যেটার মধ্যে 120 হার্টজের হায়ার রিফ্রেশ রেট পাবেন এবং এটার পিক ব্রাইটনেস কিন্তু 1300 নিটস। নাম্বারের দিক দিয়ে 1300 নিটস মনে হচ্ছে যে কম, কারণ চাইনিজ ফোনগুলো এখন দেখা যাচ্ছে যে 5000 কিংবা 6000 নিটস পিক ব্রাইটনেস কিন্তু দিয়ে বসে আছে। বাট এটাকে যখন আপনি ডিরেক্ট সানলাইটে নিয়ে ইউজ করবেন, অন্য একটা চাইনিজ ফোনে 6000 নিটস পিক ব্রাইটনেসের সাথে যদি আপনি সাইড বাই সাইড রাখেন, আপনার কাছে একবারের জন্য মনে হবে না যে এটা ডিসপ্লের ব্রাইটনেসটা আরেকটু বেশি দরকার ছিল, কারণ এটা এনাফ পরিমাণের ব্রাইট ছিল। আউটডোরে গেলে ইউজ করতে গেলে কোনো অবস্থাতে প্রবলেম কিন্তু ফেস করা লাগে নাই। বাট এটা ডিসপ্লে নিয়ে আমার কোনো কমপ্লেন নাই, কমপ্লেন শুধু একটাই যে এই ফোনের মধ্যে গ্রিন লাইন পড়ে। হ্যাঁ, এই ব্যাপারটা আপনি জেনে শুনে বুঝে তারপরই ডিসিশন নেবেন যে আসলে এই S22টা আপনার কেনা উচিত, কারণ এটার মধ্যে গ্রিন লাইন পড়বে মোটামুটি নিশ্চিত থাকতে পারেন, আজ হোক অথবা কাল হোক। যদি আপনি অনেক বেশি মানে কপাল ভালো হয়ে থাকে আপনার, তাহলে হয়তো আপনার কাছে নাও পড়তে পারে। বাট আবারও বলে দিচ্ছি, এই S22 মধ্যে কিন্তু গ্রিন লাইন পড়ে। যদি আপনি এই রিস্ক নিয়ে আমার মতো চালাতে চান তাহলে আপনি পারেন, কারণ হচ্ছে আপনি যখন 30,000 টাকা নিচে খরচ করবেন এরকম এক্সপিরিয়েন্স কিন্তু আপনি অন্য কোনো ফোন থেকে পাবেন না। স্যামসাংয়ের S সিরিজের ফোনগুলোর ক্যামেরা কতটা সেরা সেটা নিয়ে নতুন করে বলার কিছু নয়, কারণ জানেন যে সবসময় কিন্তু আইফোনের সাথে স্যামসাংয়ের যে S সিরিজের ফোনগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে টক্কর দিতে পারে। ইভেন দেখা যায় যে পিকচারের দিক দিয়ে আইফোন থেকেও বেটার আউটপুট কিন্তু আমরা স্যামসাংয়ের এই S সিরিজের ফোনগুলো থেকে পাই। ভিডিওর দিক দিয়ে যদিও কিনা স্যামসাং কিছুটা পিছিয়ে আছে, কিন্তু ছবির দিক দিয়ে স্যামসাংয়ের এই ফোনগুলোকে খুব বেশি একটা কিন্তু বিট করতে পারে না অ্যাপেল, এখন পর্যন্ত কিন্তু করতে পারেনি। যদিও কিনা ভিভোর কিছু ফোন মানে স্যামসাং কেও ছাড়িয়ে গেছে, আইফোন কেও ছাড়িয়ে গেছে। তো সেগুলো নিয়ে কথা না বলি, কথা বলা যাক এইটার ক্যামেরা নিয়ে। এটার ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ পাচ্ছেন। এই জায়গায় মেইন লেন্স হিসেবে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটা ক্যামেরা এবং 10 মেগাপিক্সেলের একটা টেলিফোটো লেন্স থাকছে, যেটা আবার 3x অপটিক্যাল জুম করা যায় এবং এটার মধ্যে একটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে একটা 10 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। আপনি যদি এটার মেইন লেন্সের পিকচারগুলো দেখেন তাহলে দেখবেন যে খুবই শার্প এবং ডিটেল পিকচার কিন্তু এই 25 সালে এসেও ক্যাপচার করতে পারতেছে এবং পিকচারের কোয়ালিটি নিয়ে কোনো অবস্থাতেই কিন্তু আপনি হতাশ হবেন না, কারণ 30,000 টাকা খরচ করে যখন আপনি এই ডিভাইসটা কিনবেন আপনার কাছে মনে হবে যে একদমই পয়সা উসুল একটা ফোন কিনেছেন, যেটা দিয়ে আপনি বেটার পিকচার তুলতে পারতেছেন। এটা দিয়ে আমি প্রত্যেকটা লেন্স দিয়ে ছবি তুলে দেখেছি, হয়তো আপনি স্যাম্পলগুলো দেখে বুঝতেই পারতেছেন ছবিগুলো অনেক বেশি বিবিট এবং অনেক বেশি কালারফুল পিকচার, একদমই সোশ্যাল মিডিয়া রেডি যে পিকচারগুলো আমরা বলে থাকি সেরকম পিকচারে কিন্তু এটা দিয়ে পাচ্ছিলাম। এটা যখন গ্রিন এরিয়াগুলো দেখে তখন কালারটাকে একটু বুস্ট করে ফেলে এবং লো লাইটে গেলেও কিন্তু এটার আউটপুট খুবই ভালো ছিল। লো লাইটে দেখা যায় যে খুব বেশি নয়েজ এবং গ্রেন কিন্তু ক্যাপচার করে না, করলেও দেখা যায় যে তাদের যে এআই প্রসেসিং রয়েছে সেটাকে প্রসেস করে কিন্তু অনেকটাই ফিক্সড করে ফেলে এবং বেটার একটা রেজাল্ট কিন্তু আমরা পাই। যার কারণে 30,000 টাকা বাজেটের নিচে যদি আপনি বেস্ট ক্যামেরা ফোন খুঁজে থাকেন তাহলেও কিন্তু এটা আপনার লিস্টে রাখা উচিত, কারণ হচ্ছে এটার মধ্যে একটা টেলিফোটো লেন্স থাকতেছে যেটা আবার 3x। এই বাজেটে আপনি সেকেন্ড আরেকটা অপশন খুঁজে পাবেন না যেটার মধ্যে 3x টেলিফোটো লেন্স থাকবে। যারা স্পেশালি পোর্ট্রেট ফটোগ্রাফি নিয়ে অনেক বেশি জানতে চান এবং পোর্ট্রেট ফটোগ্রাফি করতে চান তাদের জন্য এটা তো একটা বেস্ট চয়েস, কারণ হচ্ছে এটা যে 3x লেন্সটা রয়েছে এটা দিয়ে যখন আপনি পোর্ট্রেট তুলবেন আপনার কাছে মনে হবে যে আপনি 50,000 টাকা দামের একটা ফোন দিয়ে পোর্ট্রেট ফটোগ্রাফি করতেছেন। এটার পিকচার এই বাজেটে আমার কাছে বেস্ট লেগেছে। আপনি যদি চান যে পোর্ট্রেট ফটোগ্রাফি করবেন হয়তো এই স্যাম্পলগুলো দেখে বুঝতেই পারতেছেন যে এটা থেকে কেমন লেভেলের পোর্ট্রেট পাওয়া যায়। এখনও এটার এজ ডিটেক্ট নিয়ে কোনো অবস্থাতেই মানে কমপ্লেন করার সুযোগ নাই। অনেক বেশি কমপ্লিকেটেড লাইট সিচুয়েশনে যদি পড়ে যান তখন হয়তো বা কিছুটা মানে এজ ডিটেক্টে মিস করতে পারে। তাছাড়া কিন্তু পিকচারের ডিটেল এবং শার্পনেস অনেক ভালো ছিল। লো লাইটে আমি পিকচার তুলে দেখেছি যে মোটামুটি ভালোভাবে কিন্তু পিকচারটা ক্যাপচার করতে পারে, নয়েজ এবং গ্রেনটাকে কিন্তু পরবর্তীতে তারা ইরেজ করতে পারে। যার কারণে ওভারঅল সব কিছু মিলে এটার ক্যামেরাও আমার কাছে 30,000 টাকা বাজেটে বেস্ট মনে হয়েছে। তার পাশাপাশি তো স্যামসাংয়ের যে গ্যালাক্সি এআই রয়েছে এআইয়ের প্রত্যেকটা ফিচার কিন্তু আপনি এটার মধ্যে পাবেন। মানে S25 আলট্রার মধ্যে যে ফিচারগুলো রয়েছে তার 95% ফিচারই কিন্তু এটার মধ্যে ঠিকঠাকভাবে কাজ করে। যার কারণে যারা স্যামসাংয়ের এআইটা নিয়ে একটু এক্সপিরিয়েন্স করতে চান তাদের জন্য কিন্তু এটা একটা ভালো সুযোগ যে আপনি কম টাকায় স্যামসাংয়ের গ্যালাক্সি এআইটা এটার মধ্যে এক্সপিরিয়েন্স করতে পারতেছেন। আর 10 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাটি দিয়ে অনেক সুন্দর সুন্দর সেলফি ক্যাপচার করা যায়। এই স্যাম্পলগুলো দেখে একটা আইডিয়া করে নেন যে এটা থেকে কেমন লেভেলের আউটপুট পাওয়া যায়। এটা নিয়ে আমি একটু কমপ্লেন করতে চাই যে মানে ফেসটাকে একটু স্যাচুরেট
স্যাচুরেটেড করে ফেলে, মানে ফেসের কালারটা একটু রেড টাইপের হয়ে যায়, ফেসের যে একদম ন্যাচারাল কালারটা সেই কালারটা ধরে রাখতে পারে না। লো লাইট এবং ডে লাইট বোথ টাইমে দেখলাম যে এই প্রবলেমটা আমি ফেস করেছি, ফেসের কালারটা ঠিকঠাক ধরে রাখতে পারে না। বাট এটা সেলফি নিয়ে কমপ্লেন করার খুব একটা সুযোগ নাই, যেহেতু আপনি চাইলে এটার কালারটাকে একটু টুইক করে চেঞ্জ করতে পারতেছেন। আর হচ্ছে স্যামসাং এর যে এডিট অপশনটা রয়েছে সেটাও কিন্তু অন্যান্য যে কম্পিটিটর রয়েছে মানে অ্যান্ড্রয়েড মার্কেটে সেগুলো থেকে মোটামুটি বেটার বলতে পারেন। এই স্যামসাং গ্যালাক্সি S22 শুধুমাত্র একমাত্র ফোন যেটা 30,000 টাকা বাজারের নিচে আপনি 8K তে ভিডিও রেকর্ড করতে পারবেন। তো চলুন একটু আউটডোরে যাই, গিয়ে এটার একটু ভিডিও টেস্ট করে আপনাদেরকে দেখাই যে এটা থেকে আসলে কেমন লেভেলের ভিডিও বের করা সম্ভব। 3-4 বছর পুরাতন একটা ফোন দিয়েও কিন্তু আপনি চাইলে সিনেম্যাটিক মোডে ভিডিও রেকর্ড করতে পারবেন। এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে এটার পোর্ট্রেট ভিডিও, মানে স্যামসাং এ এটাকে পোর্ট্রেট ভিডিও বলে, আইফোনে যেটাকে সিনেম্যাটিক মোডে মানে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করার অপশনটা, এটা দিয়ে কিন্তু সর্বোচ্চ আপনি 1080p তে ভিডিও রেকর্ড করতে পারবেন, 1080p 30 fps। তো এটার এইচডি টেক কতটুকু ভালো সেটা আই থিঙ্ক একটা ক্লিয়ারলি ধারণা পেয়ে যাচ্ছেন। বাই দ্য ওয়ে এটা কিন্তু এখন মেইন লেন্সে রেকর্ড হচ্ছে এবং এটাকে আমরা হচ্ছে 3x পর্যন্ত নিয়ে রেকর্ড করতে পারবো। আপনি রেকর্ড করা অবস্থায় কোনো অবস্থাতেই কিন্তু টেলিফোটো লেন্স মানে 3x শিফট করতে পারবেন না। তো চলুন এখন 3x দিয়ে সিনেম্যাটিক মোডে রেকর্ড করে দেখি যে এটার কি অবস্থা। আর এখন যে ভিডিওটা রেকর্ড হচ্ছে এটা হচ্ছে 3x এর যে টেলিফোটো লেন্সটা রয়েছে এটা দিয়ে, এবং সেম ভাবে কিন্তু এটি দিয়ে 1080p তে ভিডিও রেকর্ড করতে পারবেন না, মানে ফুল এইচডি রেজুলেশনে। এটা দিয়ে 4K ভিডিও করার কোনো অপশন নাই। আর এটা দিয়ে মানে খুবই স্টেবল ভাবে ভিডিও করতে হবে, খুব বেশি যদি নাড়াচাড়া করেন তখন আপনি ফ্রেমের বাইরে চলে যাবেন, বা এটার স্টেবিলাইজেশন খুব বেশি একটা কিন্তু ভালো হবে না। এইচডি টেক কিন্তু খুব ভালোই রয়েছে, আপনি এইচডি টেক নিয়ে কোনো অবস্থাতেই প্যারা খাবেন না। এখন যে ভিডিওটা রেকর্ড হচ্ছে এটা হচ্ছে S22 এর আলট্রা ওয়াইডের ভিডিও 4K 30 fps এ রেকর্ড হচ্ছে। আমি ভিডিও শুরুতেই যেটা বলছিলাম যে এটা দিয়ে চাইলে কিন্তু আপনি 8K তে পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, বাট 8K তে কিন্তু শুধুমাত্র এর মেইন লেন্স দিয়ে 24 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং 8K এর ফাইল চাইজ যেই লেভেলের বড় হবে সেটা আমার কাছে মনে হয় যে ফোনের জন্য ক্যাপাবল না, বা এইটা দিয়ে আসলে কেউ 8K তে ভিডিও রেকর্ড করবে না। বাট যখন আপনি 4K 60 fps এ রেকর্ড করবেন তখন আপনি যেই লেন্সে রেখে রেকর্ড দিবেন সেই লেন্সে আপনাকে থাকতে হবে, লেন্স আপনি চাইলে কিন্তু শিফট করতে পারবেন না। যার কারণে হচ্ছে 4K 30 fps এ রেকর্ড করেছি। এবং এটা লেন্স শিফটিং কতটা স্মুথ সেটা আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে এটার 1x, এবং 1x কে আপনি চাইলে ডিজিটালি 2x জুম করতে পারবেন। এবং এটা কিন্তু 3x এ হচ্ছে যে টেলিফোটো লেন্সটা, এটা হচ্ছে টেলিফোটো লেন্সের ভিডিও। এবং এটাকে কিন্তু সর্বোচ্চ আপনি এই জায়গায় 10x এবং এই জায়গায় 12x পর্যন্ত সর্বোচ্চ জুম করা যায় ডিজিটালি। এই হচ্ছে 12x এর ভিডিও। এখন যদি আমরা শিফট করে এটা আলট্রা ওয়াইডে যাই, এই হচ্ছে আলট্রা ওয়াইড, এবং এটাকে আপনি চাইলে 12x পর্যন্ত কিন্তু এটাকে ডিজিটালি জুম করতে পারতেছেন। মানে 3x যে টেলিফোটো লেন্সটা রয়েছে এটাকে কিন্তু ডিজিটালি আপনি চাইলে 12x পর্যন্ত জুম করতে পারবেন। এই হচ্ছে এটার ভিডিও কোয়ালিটি, এবং আমার কাছে মনে হয়েছে 30,000 টাকা বাজেটের নিচে অ্যান্ড্রয়েড ফোন হিসেবে এটার ভিডিও কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল। ডিসপ্লের পরে আমরা যে কারণে এই S22টাকে রিকমেন্ড করতে গিয়ে ভয় পাই সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ, কারণ এই ফোনটা অনেক বেশি স্লিম, অনেক বেশি পাতলা চিতলা, একদমই লাইট ওয়েট একটা ফোন। যারা অনেক বেশি হ্যান্ডি ফোন পছন্দ করেন, পাতলা হতে হবে, মানে ফোনটা হাতে একদমই হাতের মুঠের মধ্যে রাখতে পারবেন এরকম ডিভাইস খুঁজে থাকেন, তারাই কিন্তু এই ধরনের বেস ভেরিয়েন্টের স্যামসাংয়ের ডিভাইসগুলো ইউজ করেন। এটার মধ্যে মাত্র 3700 mAh এর একটা ব্যাটারি ইউজ করছে, যেই জায়গায় এখন মানে 20,000 টাকা দিয়ে একটা নতুন ফোন কিনলে, তো আবার অফিসিয়াল ফোন, সেটার মধ্যে 7000 mAh এর ব্যাটারি দেওয়া হয়, সেটার মধ্যে মাত্র 3700 mAh এর ব্যাটারি। কিন্তু এটা 3700 mAh হলেও এটা থেকে ব্যাটারি ব্যাকআপ আমি বলবো যে ভালোই পাচ্ছিলাম, কারণ এইটা কিন্তু 2022 সালের একটা মোবাইল, আর এই 25 সালে এসেও 3700 mAh এর ব্যাটারি থেকে এরকম ব্যাটারি ব্যাকআপ পাবো আমি আশাই করি নাই। এটা থেকে আপনি অ্যাভারেজে 4 থেকে 5 ঘন্টা স্ক্রিন অন টাইম পাবেন। এটা শুনে অনেক বেশি কম মনে হচ্ছে, বাট আপনি যদি 3700 mAh এর কথা চিন্তা করেন তাহলে আপনার কাছে ঠিকঠাকই মনে হবে। আপনি যদি এই S22 কেনার কথা চিন্তা করেন তাহলে আপনার মাথায় এই জিনিসটা একটু সেট করে নেন যে এই ফোনের ব্যাটারি ব্যাকআপ খারাপ হবে। আপনি যদি একদম হেভি ইউজার হন যে আপনার ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো লাগবে তাহলে এটা থেকে দূরে থাকেন। তাছাড়া আপনি চাইলে এটা নিতে পারেন যদি আপনি সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করতে পারেন, কিংবা আপনি আমার মতো ম্যাক্সিমাম টাইম ইনডোরে থাকেন, যে কোনো সময় চাইলে চার্জ করতে পারতেছেন, এই ধরনের ইউজার হলে কিন্তু আপনি চাইলে এই ফোনটা পারচেস করতে পারেন। ভিডিও শুরুতে যেটা বলছিলাম যে এই ফোনটা কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে, শুধুমাত্র আমার একটা ইউনিটি, মানে 2-4টা যে আমার কাছে আছে এরকম না যে এখন একজন কিনতে পারবেন। এর সাথে একটা নীল কিনের কাভার রয়েছে, সেই কাভারটা বা সহই হচ্ছে যে আমি প্রাইসটা ভিডিও নিচে ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। অবশ্যই এই প্রাইসটাই ফিক্সড, আপনি কোনো অবস্থাতেই ভাই দামাদামি করতে আসেন না। আর যারা আগে আসবে, যে আগে অ্যাডভান্স করবে, সেই কিন্তু শুধুমাত্র এই ডিভাইসটা কালেক্ট করতে পারবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।